শতভাগ ঐক্যে না পৌঁছানোর জন্য যে সংকটটা সৃষ্টি হলো, যে প্রত্যাশা, এবং সেই প্রত্যাশা থেকে একটা সংকট আমরা দেখলাম, সেটা নিয়ে আমরা কথা বলবো। কারণ গণভোটে এখন নোট অফ ডিসেন্ট ছাড়া যাচ্ছে, সেক্ষেত্রে আসলে কি হতে পারে না এবং হার মাঝে। কারণ এখানে তো যদি হ্যাঁ জয়যুক্ত হয়, সেক্ষেত্রে এই যে জুলাই চার্টার যেটা স্বাক্ষর করেছে সেটার কি হবে সেই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই। আমি ইসরাফিল খসরু আপনার কাছে শুনি যে যদি হ্যাঁ জয়যুক্ত হয়, হ্যাঁ জয়যুক্ত হওয়া মানে আপনাদের যে নোট অফ ডিসেন্টগুলো দেওয়া আছে সেটা ছাড়াই কিন্তু মানুষের ম্যান্ডেট পাচ্ছে আর কি। সেক্ষেত্রে তো আপনারা তখন কি করবেন? আপনারা কি দেখেন, আমরা তো এখানে স্পষ্ট বলেছি যে আমাদের নোট অফ ডিসেন্টগুলোকে আপনার কনসিডারেশন আনতে হবে, এটা ভিত্তিতেই করতে হবে। হ্যাঁ, কারণ এখানে তো আপনার যেটা আমি আগে বললাম যে কোনো সমাজে তো 100% ঐক্যমত হবে না, রাজনৈতিক দলগুলোর মধ্যে হবে না। সেক্ষেত্রে আপনার যদি 100% ঐক্যমতই হয়, তাহলে রাজনৈতিক দলগুলো তো দরকার নাই, তাদের বাকশালী হয়ে গেল। কাজে এখানে আমাদের যেটা আমরা বলেছি, আমাদের কিন্তু কনসার্নটা আমরা ক্লিয়ার করেছি যে না, যেটা হবে এখানে ভবিষ্যতে নির্বাচিত সরকার এসে আবার আলোচনার ভিত্তিতে আরও কিছু করতে পারবে, এবং সংস্কারের চলমান প্রক্রিয়া, এটা তো এখানে বন্ধ হয়ে যাচ্ছে না, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ, এবং এটা যেটা করতে হবে এটা সাস্টেইনেবল হতে হবে। আবার আপনি একটা সংস্কার করে ফেললেন কিন্তু এটা সাস্টেইনেবল হলো না, সেটাও কিন্তু ভালো জিনিস না। কাজেই আপনার সংস্কারটাও, রিফর্মগুলো হ্যাজ টু বি সাস্টেইনেবল লং রানে গিয়ে। কাজে আমাদের এখানে কিন্তু এই ব্যাপারটা নজর রাখতে হবে। কাজে এই যে একটা জিনিস মাথায়, যেটা আমি একটু আগে বললাম, যে একটা খুব ডেঞ্জারাস ন্যারেটিভ, যে আমি আপনার সাথে এগ্রি না হলে আমরা বিভাজিত, এই ন্যারেটিভটা থেকে আমাদের সরে আসতে হবে। ওকে, এখানে একটু রমিয়া আমরা একটু এই বিষয়টা নিয়ে কথা বলি যে এটা তো নিশ্চয়ই শতভাগ একমত, রাজনৈতিক দলগুলো সব বিষয়ে হবে সেই প্রত্যাশা, একটু বেশি প্রত্যাশায়। কিন্তু এখন যদি আমরা দেখি যে নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে হ্যাঁ জয়যুক্ত হয়, তাহলে বিএনপির জন্য আসলে চ্যালেঞ্জ কি হতে পারে সামনে? আমি প্রথমে বিশ্বাস করি না যে এটা হ্যাঁ জয়যুক্ত হবে। মানুষ ভোট দিবে না ওইটা করবে, এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ কি পড়ে কি বুঝবে, হ্যাঁ, এইটা মানে মার্কা চিনে যে এইখানে মানুষের লাগবে, মার্কা চিনাইতে ধরেন এনসিপির কি মার্কা দিছে যেন, শাপলাকলি, এই শাপলাকলি চিনবে কিনা, হ্যাঁ, মানে শাপলাকলিটাই চিনবে কিনা, এইটাই তো যাইতে লাগে 5 বছর 10 বছর। আপনি আসতেছেন হ্যাঁ না ভোট, তো অনেক দূর কা বাত হ্যাঁ। তো আমার কাছে মনে হয় যে এইটা করছে এক ধরনের মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য, ইট ডাজন্ট ওয়ার্ক। আমি এখন পর্যন্ত কোনো প্রসপেক্ট দেখি না। মানুষজন ব্যালট ভাই দেখে না, এই লাস্ট কবে ভোট দিচ্ছেন আপনি? আমি ভোট দিই না, ভোট দেয় না, জানি না তো ভাই ভোট দিতে হয় কেমনে। সেই মানুষকে আপনি বলছেন ভোট তো দিবেন। আমি ডাকসুতে আমাকে ভোট দেখানো হয়েছিল 6063। হ্যাঁ, গোলাম রব্বানী প্রথম, আমি দ্বিতীয়। যদিও আমি জিএস হিসেবে পাশ করেছিলাম, ছাত্রলীগের গোলাম রব্বানীর জিএস পদ বাতিল যাচ্ছে, কারণ তার ছাত্রত্ব বাতিল হয়েছে। হয়তো আল্লাহ চাইলে আমি সাবেক হইতে পারি, সাবেক জিএস। তো দেখেন, আমি এতগুলো ভোট পেলাম, আমার সেইখানে কিন্তু আমি ভোট দিতে পারি নাই। আর সব থেকে বড় মানে অবাক করার বিষয় হলো, নুরুল হক নূর ভিপি হয়েছিল, নিজের ভোটটাও নিজে দিতে পারেননি, কারণ যেভাবে ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টি করা হয়েছিল, তো মানুষ তো ভোট দিতে পারে না। যে মানুষ ভোট দিতে পারে না, সেইখানে আপনি আনতেছেন যে ভাই আগে বাটন ফোন ছিল, তারপরে আস্তে আস্তে এটা মানে এখানে পাবলিক অ্যাওয়ারনেসের বিষয় আছে, ডিজিটাল পাবলিক হয়েছে, তারপরে এখন আপনি হচ্ছে অ্যাপস বেসড একটা ফোন ইউজ করেন। আপনি তো ডিজিটাল না দিতে হঠাৎ করে, এটা মিয়ানমারের ঘটনা ঘটছে, মিয়ানমারে হঠাৎ করে 4G চলে গেল, মানুষজন আর বুঝে উঠতে পারে না। সো আমাদের অবস্থা হয়েছে ওরকম, ইট ডাজন্ট ওয়ার্ক। আমাদের যেটা আপনি যেটা বলছেন মুক্তাদির রশীদ, যে এখানে হ্যাঁ জয়যুক্ত হবে বলে আপনি মনে করছেন না, তাহলে তো আমাদের জন্য অনেক বড় ক্ষতি হয়ে গেল। আমি ক্ষতির জায়গাটা আসতেছি। আমি কিন্তু পরবর্তী দল যে দলটা নির্বাচিত হবে তার উপরই আমাদের তখন ডিপেন্ড করতে হবে, তাদের 2/3 মেজরিটি থাকে। এবং আমি আপনাকে বলি, রাজনৈতিক দলগুলোর সাথে যখন আমি কথা বলছি, আমি আমার গবেষণার জন্য বাইরে, আমার কাছে কিন্তু একটা জিনিস বারবার আছে, বাংলাদেশের মানুষের একটা স্বভাব আছে। আপনি বুফে খাইতে যদি যান, এই গল্পটা আমি বিভিন্ন জায়গায় বলছি, যখন আপনি বুফে খাইতে যায় দেখবেন যে প্রথম যখন বুফে নিতে যায় পুরা প্লেটটা ভরে ফেলে, তারপরে ওইটা টানতে টানতে এনে টেবিলে বসে অনেকক্ষণ ধরে খেয়ে একটার সাথে একটা খাবার মাখায় ফেলে, এবং দে কুডন্ট ফিনিশ ইট। কিন্তু সেই খাবারটাই কিন্তু সে 10টা রাউন্ডে গিয়ে খাবার নিয়ে খুব মজা করে প্রত্যেকটা টেস্ট আলাদা করে করে সে নিতে পারত। আমাদের হয়েছে কি, এই যে সুযোগ পাইছে এনসিপির যেগুলো বুদ্ধিজীবী, অধিকাংশ বুদ্ধিজীবীর, মানে আমি সেই তুষার ভাইয়ের মতো বলতে যে হাঁটুর বয়সের, এবং তারা মানুষকে মানুষ মনে করে না, এই ধরনের কিছু মানুষ ছিল। আবার জামাতের যারা, তারা চিন্তা করছে এইটাই সুযোগ, যা পারে লুটে লই। সবাই মিলে এমন ভাবে একটা প্যাকেজ করছে যে এইগুলো যে আলাদা আলাদা টেস্ট আছে, এগুলো হলে বাংলাদেশের মানুষ এইখানে হবে, সে বুঝে কনসেন্ট দিবে, তারপরে দেশকে আগায় নিয়ে যাব, রাজনৈতিক ঐক্যমত করে নিজেরা একটা ফাইনালাইজ করবে।
আরে ভাই আপনারা 6 মাস বসলেন, তারপরে আলী রিয়াজ স্যারকে যদি সবকিছু করা লাগে তাহলে আপনাদের কেন কাজ হলো? তার মানে আপনারা নিজেরা এখানে ব্যর্থ হয়েছেন ইন এ সেন্স যে আপনাদের ভেতরে যে এটা একটা কনসেনসাস শুধু না, এটা সবগুলো দলই, আমি শুধু বিএনপি নেতা বা রাশেদ খান আছে দেখে আমি তাদের কথা বলছি, সবাই। আমার দরকার হচ্ছে যে আপনারা সবাই মিলে এই জায়গায় আসেন ভাই। ওই যে বললাম না, সব একসাথে না মাখায় খায়েন, বারবার কয়েকবার রাউন্ড নিয়ে আপনি কিন্তু সুন্দর মতো খেলে এটা অনেক বেটার হতো। তখন মানুষের কাছে আপনি হা না ভোট দিতেন, তখন সে বুঝতে পারতো যে হ্যাঁ এই হা না ভোটের মাধ্যমে আমি এটা বুঝাচ্ছি। এখন জামাত এই জিনিসটাকে প্রত্যেকটা জিনিস এক একটা নতুন জিনিস আনছে, এবং আমি বারবার এই গল্পটা বলি যে ওই যে কন্যা দায়গ্রস্ত পিতার মতো বিএনপি যা বলছে তাই মেনে নিতে হয়েছে। এখন ধরেন এই যে লটারির নামে একটা মানে সোকল লটারির মাধ্যমে এসপিডিসি যেভাবে চেঞ্জ করতেছে, বিএনপি চুপ করে আছে, কারণ সে তো নির্বাচনে আসা দরকার। কারণ জামাত হঠাৎ করে বেঁকে বসতে পারে যে না ভাই আমি নির্বাচনে যাব না, আর নির্বাচনে সে না আসলে অন্য দল আওয়ামী লীগ না আসলে সে নির্বাচন কেমনে করবে? সেই জন্য বিএনপিও চাচ্ছে যে ভাই সব দল নির্বাচনে আসুক, সুন্দর একটা নির্বাচন হোক,